আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে লক্ষ্মীপুর আদর্শ চামার সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন করোনা ভাইরাসজনিত রোগের কারণে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ। এই জন্য তোমরা শ্রেণী কার্যক্রম থেকে বঞ্চিত রয়েছ। তারপরও বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের উপকারার্থে অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করেছে, সেই ক্লাস থেকে আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় থেকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব। দ্বাদশ অধ্যায়টা মূলত পারিবারিক এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এখানে দুইটা ভাগ আছে, একটা হলো পারিবারিক হিসাব আর একটা হলো আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। তো আমরা আজকে পারিবারিক হিসাব নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পরিবার যেটা হলো সামাজিক যতগুলো সংগঠন আছে, সমস্ত সংগঠনের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংগঠন হলো পরিবার। মা বাবা ভাই বোন নিয়ে তো পরিবার গঠিত হয়। আর মানুষ সুখ শান্তি লাভের প্রত্যাশায় পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়। আর পরিবারের সুখ শান্তি নির্ভর করবে ওই সময় যখন পরিবারের হিসাব নিকাশগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। আর এই জন্যই পারিবারিক হিসাব নিকাশটা করতে হয়। তো পারিবারিক হিসাব নিকাশের যে বিভিন্ন ধাপ আছে, প্রথম পর্যায়ে আমরা দেখব যে পারিবারিক হিসাব রক্ষণ করতে গিয়ে সেখানে আমাদের প্রাপ্তি এবং প্রদান হিসাব আছে, আয় ব্যয় হিসাব আছে এবং সর্বশেষ পারিবারিক আর্থিক অবস্থা নির্ণয়ের হিসাব আছে। পারিবারিক প্রাপ্তি এবং প্রদান হিসাব থেকে আমরা পরিবারের সমাপনী নগদ তহবিল বের করব। পারিবারিক আয় ব্যয় হিসাব থেকে আমরা বের করব যে পরিবারের কি আয় হচ্ছে, আয় থেকে ব্যয় বেশি হচ্ছে না ব্যয় থেকে আয় বেশি হচ্ছে। যদি পরিবারের আয় থেকে ব্যয় বেশি হয় তখন সেটা হবে আয় অতিরিক্ত বা ব্যয় অতিরিক্ত আয়। আর যদি পরিবারের ব্যয় থেকে ব্যয় বেশি হয় আয় কম হয় তখন সেখানে হবে আয় অতিরিক্ত ব্যয় এবং সেটা হবে ঘাটতি। তো অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবার হিসাব নিকাশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম অবস্থা আছে। সেটা হলো এই যে পরিবারের যে হিসাব নিকাশগুলো আমরা রাখবো সেটা আসলে কারো কাছে সেটাকে জবাবদিহি করতে হয় না। পরিবারের হিসাব নিকাশটা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর পরিবারের মানুষ যত ব্যয় করে ব্যয় করে এগুলা একান্ত মানবিক দিকটা বিবেচনা করে। এখানে লাভ ক্ষতি বা মুনাফার কোনো হিসাব লাভ ক্ষতি বা মুনাফার দিকটা এখানে প্রাধান্য দেওয়া হয় না। এখানে মেইনলি প্রাধান্য দেওয়া হয় যে পরিবারের হিসাবটা যখন সুষ্ঠু শৃঙ্খলভাবে রাখা হবে তখন পরিবারের সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস এবং পরস্পর প্রতি পরস্পর আস্থা মূল্যবোধটা এরকম বৃদ্ধি পাইতে থাকবে। তো পরিবারটা আসলে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এটা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো মুনাফাভোগী প্রতিষ্ঠান আর পরিবারটা হলো অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এই জন্য পরিবারের হিসাবটা আমরা বলতে গেলে অনেকটা সহজে বলবো, কারণ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অনেক জটিলতা আছে, অনেক কিছু মেনটেন করতে হয়। তো পরিবারের হিসাব নিকাশের মধ্যে মানে যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হলো আয় বুঝে ব্যয় করা। হ্যাঁ, যাতে করে যখন আয় বুঝে ব্যয় করব তাহলে দেখা যাবে যে পরিবারটা সুন্দরভাবে চলবে। যদি আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তখন সেখানে দেখা যাবে যে পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যাই হোক, তো আমরা পরিবারের হিসাব নিকাশের যে ধাপগুলো সেগুলো এখন আলোচনা করতেছি। পরিবারের হিসাব আমরা আজকে ডাক্তার মাহাদির পারিবারিক অবস্থা নিম্নরূপ। সেখানে দেওয়া আছে বাড়ি ঘর 10 লক্ষ টাকা, আসবাবপত্র 90,000 টাকা, বিনিয়োগ 10,000 টাকা, গহনাপত্র 80,000 টাকা, হাতে নগদ 30,000 টাকা এবং ব্যাংক ঋণ 6,000 টাকা। 31 ডিসেম্বর 2017 তারিখে সমস্ত বছরের জন্য প্রাপ্তি মোটামুটি হিসাবটা আছে 4,87,500 টাকা। আবার অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ 1,500 টাকা বকে আছে। তারপরে বিনিয়োগের সুদ 1,000 টাকা পাওয়া যায়নি। এখন আমাদেরকে বের করতে হবে কয় নম্বর, ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। খ
31 ডিসেম্বর 2017 তারিখে সমাপ্ত বছরের আয় সমাপ্ত বছরে তার পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। আর 9 নম্বর উক্ত তারিখে ডাক্তার মাহাদির পরিবারের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো এখানে আমাদের প্রথম যেটা বের করতে হবে ক নম্বর প্রশ্নটা, সেটা হলো ডাক্তার মাহাদির পারিবারিক তহবিল নির্ণয়। পারিবারিক তহবিল নির্ণয়। পারিবারিক তহবিল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটা হলো পারিবারিক তহবিল ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে যেটা থাকবে সেটা হলো পারিবারিক তহবিল। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন দিয়ে তারা কি করে ব্যবসা শুরু করে, আর পারিবারিক তহবিল ক্ষেত্রে মূলধন থাকে না, সেখানে এটাকে পারিবারিক তহবিল হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ বছরের শুরুতে যে আমাদের কত টাকার সম্পদ আছে আর কত টাকা আমরা দায় দেনা আছে, এই প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় দেনাটা বাদ দিলেই পারিবারিক তহবিল বেড়ে যাবে। তো আমাদের এখানে আমরা ডাক্তার মাহাদির পারিবারিক তহবিল নির্ণয় করতে গিয়ে আমরা দেখবো যে এখানে মোট সম্পদ কি দেওয়া আছে। মোট সম্পদের মধ্যে আছে আমাদের এখানে বাড়ি ঘর আছে 10 লক্ষ টাকা। বাড়ি ঘর আমরা আগে হেডিংগুলো লিখে নিই। বাড়ি ঘর 10 লক্ষ টাকা। তারপরে দেওয়া আছে আসবাবপত্র 90,000 টাকা। আসবাবপত্র 90,000 টাকা। তারপরে দেওয়া আছে বিনিয়োগ 10,000 টাকা। বিনিয়োগ 10,000 টাকা। তারপরে দেওয়া আছে গহনাপত্র 80,000 টাকা। গহনাপত্র 80,000 টাকা। হাতে নগদ, এটা প্রারম্ভিক হাতে নগদ, অর্থাৎ বছরের শুরুতে তাদের পরিবারের হাতে এই টাকাটা ছিল। হাতে নগদ 3,000 টাকা। আর আমাদের প্রারম্ভিক যে মোট দায় দেওয়া আছে, মোট দায়ের মধ্যে আছে ব্যাংক ঋণ আছে 6,000 টাকা। তারা ব্যাংক থেকে 6,000 টাকা ঋণ নিয়েছে, এটা তাদের দায়। ব্যাংক ঋণ 6,000 টাকা। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে যে পারিবারিক তহবিল যখন বের করব তখন মোট সম্পদ থেকে মোট দায়টা বিয়োগ করব। তাহলে এখন আমাদের পারিবারিক তহবিল ইকুয়াল টু মোট সম্পদ মাইনাস মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক বছরের শুরুতে যে সম্পদগুলো থাকে সেটা হলো প্রারম্ভিক সম্পদ। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট দায়। তাহলে আমাদের প্রারম্ভিক মোট সম্পদগুলো আমরা দেখালাম যে কি কি সম্পদ আছে বলছিলাম। এর মধ্যে যেমন বাড়ি ঘর যেটা 10 লাখ টাকা, এখন আমরা টাকাগুলো লিখি। 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা প্লাস আসবাবপত্র 90,000 টাকা। 90,000 টাকা প্লাস বিনিয়োগ 10,000 টাকা। বিনিয়োগ 10,000 টাকা। তারপরে গহনাপত্র 80,000 টাকা প্লাস 80,000 টাকা প্লাস হাতে নগদ 3,000 টাকা। হাতে নগদ 3,000 টাকা। এইটা হলো পুরাটা প্রারম্ভিক সম্পদ। আর এটা থেকে বাদ যাবে প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায় আছে আমাদের ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের পরিমাণ হলো 6,000 টাকা।
পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে। এবার আমরা মোট প্রারম্ভিক সম্পদগুলো যোগ করি। তাহলে প্রারম্ভিক সম্পদের পরিমাণ হবে আমাদের 3.0 আমরা বসিয়ে দিই, আর এখানে আছে 3 জি, তাহলে 3 90,000 করে আবার 10,000 তারপর আছে 11,80,000 11,80,000 টাকা, মাইনাস 10,90,000 10,000 80,000 আর 3,000 কেমন 3,000 তো এখানে 83,000 তাহলে 10 3,000 আছে, জি তাহলে 11,83,000 11,83,000 টাকা, 11,83,000 টাকা, সে থেকে বাদ যাবে 6,000 টাকা, 6,000 টাকা বাদ দিলে আর থাকবে 11,77,000 টাকা, 11,77,000 টাকা, 11,77,000 টাকা, 11,83,000 টাকা থেকে 6,000 টাকা গেলে 11,77,000 টাকা। এটা হলো আমাদের পারিবারিক তহবিল। তাই প্রথম প্রশ্ন আমাদের যেটা আমরা পেয়ে গেলাম যে ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ হবে, উত্তর ডাক্তার মাহাদির পারিবারিক তহবিলের পরিমাণ হবে 11,77,000 টাকা। তহবিলের পরিমাণ, পারিবারিক তহবিলের পরিমাণ 11,77,000 টাকা। আচ্ছা, এরপর আমাদের 2 নাম্বার খ নাম্বার প্রশ্ন হবে এই কথাটা যে আয়ের মধ্যে দুই রকমের আয় আছে, একটা হলো মুনাফা জাতীয় আয়, একটা হলো মূলধন জাতীয় আয়। আবার ব্যয়ের মধ্যে দুই রকম আছে, একটা মুনাফা জাতীয় ব্যয় আর হলো মূলধন জাতীয় ব্যয়। তো আমাদের এখানে আয় ব্যয় যখন আমরা নির্ণয় করতে যাব তখন শুধু মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আমরা দেখব। মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আমরা পূর্বে আলোচনা করছিলাম যে মুনাফা জাতীয় আয় ব্যয় হলো যে সমস্ত আয় ব্যয়গুলো সাধারণত 1 বছর বা তার কম সময়ের মধ্যে লেনদেন হয়, আর সেগুলো হলো মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু মূলধন জাতীয় আয় ব্যয়গুলো সেগুলো হলো যেগুলা 1 বছরের অধিককাল, সেগুলা দীর্ঘ সময় সেখান থেকে সুবিধা পাওয়া যায় এবং দীর্ঘ সময়ের জন্য সেটা লেনদেনটা হয়ে থাকে। তো আমরা এখানে দেখব যে পারিবারিক আয় ব্যয় যখন আমরা নির্ণয় করবো, ডাক্তার মাহাদির পারিবারিক আয় ব্যয় হিসাব বিবরণী, আয় ব্যয় হিসাব বিবরণী, এটা হলো 2-6 নম্বর। আচ্ছা, তারপর এখানে সময় হবে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি টাকার ঘর 3টা রাখবো, আমরা টাকার ঘর 3টা রাখবো। প্রথম হলো এটা বিবরণ, তারপর আসবে টাকা টাকা টাকা। আমরা দেখব যে আমাদের আয় ব্যয় হচ্ছে যেমন আমাদের এখানে যে বেতন দেওয়া আছে, বেতনটা এটা মুনাফা জাতীয় আয়, বেতনটা আসবে, তাহলে বেতন কত টাকা? 3,63,000 টাকা। আয় সমূহ এখানে লিখবো আমরা হেডিং আয় সমূহ লিখে আমরা প্রথমে লিখবো বেতন। বেতন হলো কত টাকা? 3,63,000 টাকা, 3,63,000 টাকা। এটা আমরা এইভাবে লিখি 3,63,000 টাকা। তারপরে আসবে আমাদের বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ এটা আয়, বিনিয়োগ থেকে তারা যে সুদ বা মুনাফা পায়, এই বিনিয়োগের সুদটা এটা কত টাকা আছে? এটা আছে বিনিয়োগের সুদ 1,500 টাকা। এটার সাথে একটা সমন্বয় আছে, এই জন্য আমরা এটা প্রথম ঘরে লিখব। এটার সাথে লিখতে হবে যোগ অনাদায়ী সুদ,
এই যে সমন্বয়ের মধ্যে একটা কথা বলছে যে বিনিয়োগের সুদ 1000 টাকা পাওয়া যায়নি, মানে টাকাটা এখনো অনাদায়ী, তাহলে এটার সাথে যোগ করতে হবে, যোগ অনাদায়ী সুদ। অনাদায়ী সুদ হলো 1000 টাকা, তাহলে আমরা বিনিয়োগ খাত থেকে টোটাল পাইতেছি 2500 টাকা, 2500। তারপর আছে আমাদের আয়ের মধ্যে আপনার মাঝে রুগী দেখে প্রাপ্তি 1,20,000 টাকা, রুগী দেখে প্রাপ্তি, রুগী দেখে প্রাপ্তি 1,20,000 টাকা। এটা সরাসরি যাবে দ্বিতীয় ঘরে 1,20,000 টাকা। এখন আমরা এই তিনটা যোগ করে তৃতীয় ঘরে বসাবো, তাহলে 3,63,000 টাকা প্লাস 2,000 ইকুয়াল টু 4,85,500, 4,85,500। এটা হলো আমাদের মোট আয়। এবার আমরা দেখব যে আমাদের মোট ব্যয় কি কি। 4,85,500। এখন আমাদের ব্যয় সমূহ লিখব। ব্যয় সমূহের মধ্যে দেখব ঠিক মুনাফা জাতীয় ব্যয় যেগুলো আছে, যেমন খাদ্য সামগ্রী ক্রয়, দৈনন্দিন বাজার, খবরের কাগজ, শিক্ষা খরচ, গ্যাস, পানি, বিদ্যুৎ আসবে না। এখানে আসবে শুধু মুনাফা জাতীয় ব্যয়গুলো। খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় আছে 60,000 টাকা, দ্বিতীয় ঘরে লিখে আমরা 60,000 টাকা। তারপর আছে আমাদের দৈনন্দিন বাজার 1,20,000 টাকা, দৈনন্দিন বাজার 1,20,000 টাকা। তারপরে দেওয়া আছে খবরের কাগজ 3,500 টাকা, খবরের কাগজ 3,500 টাকা। তারপরে দেওয়া আছে শিক্ষা খরচ 28,000 টাকা, শিক্ষা খরচ 28,000 টাকা। আর সর্বশেষ দেওয়া আছে গ্যাস, পানি, বিদ্যুৎ। গ্যাস, পানি, বিদ্যুৎ 21,000 টাকা তারা নগদে দিয়েছে এবং গ্যাস, পানি, বিদ্যুৎ বাবদ 1,500 টাকা বকে আছে। তাহলে গ্যাস, পানি, বিদ্যুৎ, গ্যাস, পানি ও বিদ্যুৎ, গ্যাস, পানি, বিদ্যুৎ 21,000। এটা আমাদের এই ঘরে লিখবো, প্রথম ঘরে লিখবো, এর সাথে সমান আছে যোগ বকেয়া, যোগ বকেয়া। বকেয়া আছে গ্যাস, পানি, বিদ্যুৎ 1,500, 1,500। তাহলে দুইটা যোগ করে আমরা এখানে নিয়ে আসবো, 22,500, 22,500। এখন আমাদের এই সবগুলো যোগ করবো আমরা, 60,000 যোগ 1,20,000, 60,000 যোগ 1,20,000, 1,20,500 ইকুয়াল টু 2,34,000, 2 লক্ষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট আয় হলো 4,85,500 আর মোট ব্যয় হলো 2,34,000। এটা আমরা যখন বাদ বিয়োগ করব, তো বিয়োগ করলে আমাদের যে টাকাটা থাকবে সেটা হবে আমাদের এই আয় উদ্বৃত্ত, আয় উদ্বৃত্ত বা ব্যয় অতিরিক্ত আয় উদ্বৃত্ত। তাহলে 4,85,500, 4,00,000 ইকুয়াল টু 2,51,500, 2,51,500। এই টাকাটা হলো আমাদের উদ্বৃত্ত। এবার আমরা চলে যাব পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে। 2,51,500 আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর তারিখ।
আচ্ছা, তাহলে এখন আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা খেয়াল রাখবো যে আর্থিক অবস্থার বিবরণীটা হলো মূলত পরিবারের বছর শেষে তাদের মোট সম্পদ এবং মোট দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করে। সম্পদ এবং দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমাদের সারা বছর মানে বছরের শুরু থেকে আমরা যে সমস্ত সম্পদগুলো নিয়ে আসছি আমাদের পরিবারের কার্যক্রম শুরু হয়েছে সেটার সাথে আমরা এই বছর নতুন কী কী সম্পদ কিনলাম এই সবগুলো কিন্তু এখানে যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের শুরুতে আমাদের হাতে যে সম্পদগুলো ছিল সেখানে ছিল বাড়িঘর ছিল, আসবাবপত্র ছিল, বিনিয়োগ ছিল, গহনাপত্র ছিল। হাতে নগদের বেলা কিন্তু খেয়াল রাখতে হবে যে সমাপনী হাতে নগদ যেটা সেটা আমাদের এখানে আসবে, প্রারম্ভিক হাতে নগদটা আসবে না। আর দায়ের বেলা দায়ের মধ্যে আমরা দেখবো যে বছরের শুরুতে তারা যে ৬,০০০ টাকা তারা যে ব্যাংক থেকে ঋণ করছে সেটা আসবে। আর আসবে আমাদের পারিবারিক তহবিলের সাথে যোগ হবে আমাদের ওই যে আয় উদ্বৃত্ত যোগ হবে। আর যদি ঘাটতি থাকে তাহলে সেটা পারিবারিক তহবিল থেকে বাদ যাবে। তাহলে প্রথমে আমরা এখন নির্ণয় করব মোট সম্পদ। মোট সম্পদ, এখন সম্পদের মধ্যে আমাদের প্রথমে আসবে আয় বাড়ি ঘর 10 লক্ষ টাকা। বাড়ি ঘর 10 লক্ষ টাকা। তারপরে আসবে আসবাবপত্র 90,000 টাকা। আসবাবপত্র 90,000 টাকা। আচ্ছা, তারপরে আসবে আমাদের বিনিয়োগ 10,000 টাকা। বিনিয়োগ 10,000 টাকা। তারপর আসবে আমাদের গহনাপত্র 80,000 টাকা। গহনাপত্র 80,000 টাকা। তারপরে আসবে আমাদের এই যে হাতে নগদ যেটা এটা বলছিলাম আমরা সমাপনী হাতে নগদ যেটা প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমরা পেয়েছি হাতে নগদ 7,000 টাকা। আচ্ছা, তারপর আমাদের সমন্বয়ের মধ্যে আমরা দেখি যে এই যে বিনিয়োগের সুদ যেটা 1,000 টাকা পাওয়া যায়নি, বিনিয়োগের সুদ এটা অনাদায়ী সুদ। আয় যদি অনাদায়ী থাকে বা বকেয়া থাকে তখন সেটা সম্পদ হিসেবে পরিগণিত হয়। তাহলে বিনিয়োগের অনাদায়ী সুদ এটাও আমাদের সম্পদ। বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ সেটা হলো 1,000 টাকা। 1,000 টাকা। তাহলে মোটামুটি আমাদের সম্পদগুলো আসছে। আবার আমরা এই বছর কি কি সম্পদ ক্রয় করছি, যেমন টেলিভিশন ক্রয় করছি। টেলিভিশন টাকা সম্পদ, টেলিভিশন হবে 23,000 টাকা। আর আমাদের ব্যাংকে স্থায়ী আমানত ডাক্তার মাহাদির ব্যাংকে স্থায়ী আমানত আছে 2,25,000 টাকা। এগুলো সম্পদ, এগুলো আমাদের সম্পদের কথা আসবে। তাহলে প্রথমে আসবে টেলিভিশন 23,000 টাকা। টেলিভিশন 23,000 টাকা। আর আছে ব্যাংকের স্থায়ী আমানত, ফিক্সড ডিপোজিট যেটা ব্যাংকের স্থায়ী আমানত। ব্যাংকের স্থায়ী আমানত এটা কত টাকা? ব্যাংকের স্থায়ী আমানত হলো 2,25,000 টাকা। 2,25,000 টাকা। তাহলে আমাদের মোট সম্পদের পরিমাণ আমরা বের করলাম। এবার আমরা যোগ করে নিই 10 লক্ষ টাকা প্লাস 7,000 8,000 25,000 ইকুয়াল টু 14,36,000। মোট সম্পদ হলো আমাদের 14,36,000। এটা আমাদের মোট সম্পদ। আচ্ছা, এবার আমরা বের করব মোট দায়ের পরিমাণ। মোট সম্পদ হলো আমাদের 14,36,000 টাকা। আচ্ছা, এবার আমরা দায়ের পরিমাণটা বের করে নিই। মোট দায় ও পারিবারিক তহবিল, দায় ও পারিবারিক তহবিল এটা আমরা পরে লিখি। মোট দায় ও পারিবারিক তহবিল। তো দায়ের মধ্যে প্রথম আমাদের আসবে ব্যাংক ঋণ। ওই যে আমরা যে
ব্যাংক ঋণ নিয়েছিলাম ৬,০০০ টাকা, সেটা প্রথমে আসবে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ ৬,০০০ টাকা। আর আছে আমাদের তার মধ্যে এই যে গ্যাস, পানি ও বিদ্যুৎ খরচ ১,৫০০ টাকা বকেয়া আছে। খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটা দায় হয়। তাহলে বকেয়া গ্যাস, পানি ও বিদ্যুৎ। বকেয়া গ্যাস, পানি ও বিদ্যুৎ খরচ আছে আমাদের ১,৫০০ টাকা। এই দুইটা যোগ করলে হবে আমাদের ৭,৫০০ টাকা। তারপর আসবে আমাদের পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল আছে আমাদের পারিবারিক তহবিল হলো ১১,৭৭,০০০ টাকা। পারিবারিক তহবিল ১১,৭৭,০০০ টাকা। এটার সাথে যোগ হবে আমাদের আয় উদ্বৃত্ত দিতে, প্লাস আয় উদ্বৃত্ত। আমাদের আয় বেশি ব্যয় কম, এই জন্য এটা আয় উদ্বৃত্ত হয়েছে। আয় উদ্বৃত্ত ছিল আমাদের ২,৫১,৫০০ টাকা। ২,৫১,৫০০ টাকা। ২,৫১,৫০০। আচ্ছা, এবার আমরা যদি যোগ করি, এই দুটো যোগ করে এখানে বসাবো, তাহলে এখানে হবে ৫০০ আর ৭ আর ৮, ৭ ৫ ১২, ২ হাতে ১, ২ আর ৩ আর ৪, ১, তাহলে ১৪,২৮,৫০০। এটার সাথে ৭,৫০০ যখন যোগ করব, ৭,৫০০ যোগ ১৪,২৮,৫০০, ১৪,২৮,০৩৬। তাহলে আমরা পাইলাম যে আমাদের মোট সম্পদ হলো ১৪,৩৬,০০০ এবং মোট ব্যয় হলো দায় ও পারিবারিক তহবিল হলো ১৪,৩৬,০০০। তাহলে আমাদের মোট সম্পদ ইকুয়াল টু মোট দায় ও পারিবারিক তহবিল। তাহলে আমাদের আর্থিক অবস্থান বিবরণ মিলে গেছে। তাহলে উত্তর কি হবে? উত্তর ডাক্তার মাহাদির পরিবারের আর্থিক অবস্থার যোগফল ১৪,৩৬,০০০ টাকা। ডাক্তার মাহাদির পারিবারিক আর্থিক অবস্থার যোগফল ১৪,৩৬,০০০ টাকা। তাহলে আমরা এই ডাক্তার মাহাদির এই যে পরিবারের আর্থিক অবস্থা, পরিবারের আয় ব্যয় এবং পারিবারিক তহবিল আমরা নির্ণয় করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পারিবারিক হিসাব নিকাশ নিয়ে আমরা আজ আলোচনা করছি। তো এখান থেকে তোমরা এই কয়েকটা সূত্র প্রথম শিখে নিবে। প্রথম হলো পারিবারিক তহবিলের সূত্র। পারিবারিক তহবিল ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তারপর আমাদেরকে বের করতে হবে পরিবারের আয় ব্যয় বিবরণী। পরিবারের আয় ব্যয় বিবরণীর মধ্যে আমরা খেয়াল রাখবো আয়ের ক্ষেত্রে যেগুলা মুনাফা জাতীয় আয় সেগুলা আমাদের আয়ের খাতে বসবে, আর যেগুলো মুনাফা জাতীয় ব্যয় সেগুলো ব্যয়ের খাতে বসবে। এরপর আমরা দেখবো আয় বেশি না ব্যয় বেশি। যদি আয় বেশি হয় তাহলে এটা হবে আমাদের আয় উদ্বৃত্ত বা ব্যয় অতিরিক্ত আয়, আর যদি ব্যয় অতিরিক্ত আয়। আর যদি আমাদের ব্যয় বেশি হয় আর আয় কম হয় তখন সেটা হবে আমাদের ঘাটতি, সেখানে হবে আয় অতিরিক্ত ব্যয়, মানে আয় থেকে ব্যয় বেশি, আয় থেকে ব্যয় বেশি। তো খেয়াল রাখতে হবে আয় উদ্বৃত্তটা পারিবারিক তহবিলের সাথে যোগ হবে, আর যদি ব্যয় অতিরিক্ত আয় হয় তখন সেখানে ঘাটতিটা পারিবারিক তহবিল থেকে আমাদের বাদ দিতে হবে। এভাবে আমরা আমাদের পারিবারিক হিসাব নিকাশগুলো আমরা বের করবো। তো আজকে আমরা এখানে শেষ করছি। তোমরা বাসায় এগুলো ভালোভাবে আরো একটু প্র্যাকটিস করবা।
তাহলে তোমাদের আরও সহজ হবে। তো তোমরা অনুষ্ঠানটাকে সাবস্ক্রাইব করবে এবং যাতে পরবর্তী অনুষ্ঠানে তোমরা কী করতে পারো, সংযুক্ত হতে পারো। সবাইকে ধন্যবাদ।